নমস্কার। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই বিশেষ উপস্থাপনা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বজন শ্রদ্ধেয় সিপিআইএম নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, যিনি গতকাল অর্থাৎ 8ই আগস্ট সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, সে চেষ্টাও আমি করব না। এই মুহূর্তে আমার সাথে টেলিফোনে রয়েছেন বুদ্ধবাবুর স্নেহধন্য পশ্চিমবঙ্গ বিধানসভার 3 বারের বিধায়ক এবং 2 বারের সাংসদ কমরেড বংশগোপাল চৌধুরী, যিনি বুদ্ধবাবুর মন্ত্রিসভাতেও ছিলেন। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজ আমরা ওনার স্মৃতিচারণায় বুদ্ধবাবুর বিশেষ অবদান এবং ওনার সাথে বুদ্ধবাবুর সম্পর্কের ঘনিষ্ঠতার আঁচ পেতে চাইব। বিধানসভায় 87 সালে আমি প্রথম যখন বিধায়ক হই, আমার বয়স কম, আমি 26 বছর বিশ্ববিদ্যালয় থেকে আমি বেরিয়ে আমি রানীগঞ্জ আমার জায়গা, আমার বাড়ি, এবং রানীগঞ্জে আমি থাকতাম, কাজ করতাম, আর সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়েও আমি যেতাম বর্ধমানে। এখানে ঢোকার পরেই, বিধানসভায় ঢোকার পরে আমি দেখেছি বিধানসভার ভিতরে ওনার তৎপরতা এবং সেইভাবে নিজেকে তৈরি করা, আর সব সময় বোঝা যেত ওনার প্রতিটি কথার মধ্যে দিয়ে যে উনি কোনো বিন্দুমাত্র অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নন। আমি ওনাকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে একদিন বিধানসভায় আমি দেখেছি। ওর চিন্তা এবং ব্যক্তিত্ব, যেদিন উনি প্রথম পার্ক স্ট্রিটের কাছে বেআইনি একটা বিশাল বাড়ি ভাঙার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেন এবং ওই বাড়ি ওখানে থাকলে ভয়ঙ্কর বিপদ হতো, সেটা উনি মামলা থাকা সত্ত্বেও বহুভাবে রাজ্যের অফিসার এবং আমাদের তৎকালীন সমস্ত দক্ষ আইনজীবীদের সাহায্য নিয়ে সেই বাড়ি উনি ভেঙে দিয়েছিলেন এবং সেদিন বিধানসভায় খুব হইচই হয়েছিল। তখন উনি বলেছিলেন একটাই কথা, যে অনেক গরিব মানুষের পুড়ে ঘর পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, অনেক গরিব মানুষ কলকাতায় শেষ হয়ে যাবে, এই কাজ, এই বেআইনি কাজ জীবন থাকতেও মেনে নেব না। পরবর্তীকালে আমি যখন মন্ত্রী হই 1991 সালে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তরের জ্যোতিবাবু আমাকে বলেছিলেন বুদ্ধদার নাম করে যে ও তোমাকে গাইড করবে। বুদ্ধদা আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে। আমার দপ্তরের সচিব, প্রথম সচিব, উনি শ্রম দপ্তরের তখন সচিব ছিলেন আমাদের প্রয়াত শান্তি ঘটক, শ্রম আন্দোলনের দক্ষ, অনেক বড় নেতা, অনেক শ্রদ্ধেয়, তিনি শ্রমমন্ত্রী ছিলেন। ওই দপ্তরের সচিব তাকে আমার দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে উনি কাজ করতে বলেন এবং যাতে আমাকে আইন ইত্যাদি সরকারি কাজে কোনো অসুবিধায় পড়তে না হয়। এবং আর উনি প্রেসিডেন্সি কলেজে বুদ্ধদার থেকে 1-2 বছরের সিনিয়র ছিলেন। পরে উনি রাজ্যের মুখ্য সচিব হয়েছিলেন, অনিশ মজুমদার। এখন উনি, তারপরে আমি কাজ করতে থাকি। আমার জীবনের সব থেকে বড় পাওনা, আমাকে একদিন কমরেড রবীন সেন বলেন, আমাদের জেলার, রাজ্যের আমাদের অভিভাবক, রবীন্দ্র আমাদের পিতৃতুল্য, আমাকে বলেন যে ওনার নাম করে যে বুদ্ধ বলেছে তুমি খুব ভালো কাজ করছো। সেই দিন আমি ক্লাসে ফার্স্ট হয়ে যেমন আনন্দ পেতাম, স্কুলে পড়ার সময় সেই আনন্দ আমি পেয়েছিলাম। এবং আমাকে রবীন্দ্র বলেন যে জ্যোতিবাবুর ঘরে মাঝে মাঝে তুমি যাবে। উনি বলেছেন মাঝে মাঝে ও কম আসে, ও যেন আসে মাঝে মাঝে আমার কাছে। ও মূলত বুদ্ধর কাছেই ওকে আমি যেতে বলেছি। পরে বিদ্যুৎ গাঙ্গুলি মহাশয় আমার অত্যন্ত প্রিয়, এবং 24 পরগনা, এখন উত্তর 24 পরগনা, উনি ভাটপাড়া পৌরসভার একসময় অত্যন্ত সুনামের সঙ্গে চেয়ারম্যান ছিলেন। বিদ্যুৎ দাকে আমার মনে পড়ে যাচ্ছে, বিদ্যুৎ দা হঠাৎ মারা যান। শিল্প এবং বাণিজ্য দপ্তরের উনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন। জ্যোতিবাবুর হাতে শিল্প বাণিজ্য দপ্তর ছিল, কিন্তু উনি বিদ্যুৎ গাঙ্গুলিকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই কাজ করার দায়িত্ব দিয়েছিলেন।
উনি আচ্ছা মারা যাওয়ার পরে জ্যোতিবাবু এবং বুদ্ধদা দুইজনে আমাকে একসাথে ওই দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা ঠিক করেন, শিল্প এবং বাণিজ্য দপ্তরে। আচ্ছা আচ্ছা এবং ইতি অবসরে কমরেড বিনয় চৌধুরী এডিডিএ চেয়ারম্যান ছিলেন 1991 পর্যন্ত। আমি 92 এর পরে উনি আমাকে নিরুপম দা এবং রবীন্দার সাথে সোজা বলেন যে আমাকে চেয়ারম্যান করে সরকারি নির্দেশ বেরোবে। ও এখন মন্ত্রী হয়েছে, আমার অনেক কাজ থাকে। এখন সেই শিল্পের সূচনা হয় দুর্গাপুর এবং আসানসোলে। 2000-এর কাছাকাছি সোমনাথ চট্টোপাধ্যায় বুদ্ধদা আলোচনা করেন এবং আমিও সেই আলোচনায়, তখন আমি ওই দপ্তরের মন্ত্রীও, আমাদের জ্যোতিবাবুকে নিয়ে গিয়ে আমরা দুর্গাপুরে শিল্প একটা সম্মেলন করেছিলাম। এবং তারপরে দুর্গাপুরে একের পর এক ইনভেস্টমেন্ট আসতে থাকে। আজ এসপিএস মেটাল কাস্ট যে কারখানা, ওই কারখানার উদ্বোধন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও উনি অনেকগুলো কারখানা উদ্বোধন করেছিলেন। রানীগঞ্জের বেঙ্গল পেপার মিল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট থেকে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল অত্যন্ত শ্রদ্ধেয় বলাই রায়কে উনি বলেন যে কারখানা যে চালাবে আপনি তার হয়ে বলাইদা আপনি কথা বলবেন, আপনি বলবেন যে বলাইবাবু সচরাচর কোনো কোম্পানির ব্যাপারে, যেহেতু অ্যাডভোকেট জেনারেল এবং ওনার আজীবন এটা ছিল, উনি কোনোদিন ওই কোম্পানি ইত্যাদির ব্যাপারে যেতেন না। নাম করা নামজাদা সবাই জানে হাইকোর্টে ওনার অন্য নাম। এবং উনি দাঁড়িয়ে বলেন বেঙ্গল পেপার মিল যে সরকার চায় যে চালাবে তাকে তার হাতে দিতে হবে। আমার এখন মনে আছে ওই দিনটা, বুদ্ধদা না থাকলে বেঙ্গল পেপার মিলের নাম আজকে মুছে যেত। ওটা বাঁচিয়ে দিলেন উনি। এবং আমি দুর্গাপুরে, আমার এটাও মনে আছে, দুর্গাপুর স্টেশনের ওয়েটিং রুমে উনি বসেছিলেন, পুরুলিয়া থেকে ফিরছিলেন। সেদিন আমি এডিডি এর কাজে আমি ছিলাম এখানে, কলকাতায় আমার ফেরার কথা না। দুপুরবেলায় যখন খবর পাই যে ওই কারখানাটা নিলামে গিয়ে একজন কালোয়ার নেওয়ার চেষ্টা করছে, এবং আমাকে পেপার মিল ইউনিয়ন, আমাদের লোকেরা এবং পেপার মিলের পক্ষে যারা আরো অনেকে ম্যানেজার ইত্যাদি ছিলেন, তারা সবাই আমাকে অনুরোধ করে। আমি বুদ্ধদাকে দুপুরবেলার পরে গিয়ে ওই শতাব্দী এক্সপ্রেসে ওনার ফেরার কথা ছিল, পুরুলিয়া থেকে এসে উনি ওখানে বসেছিলেন। এবং সাথে সাথে ওই তখন আমার মনে আছে ওনার চিফ সিকিউরিটি ছিলেন মিস্টার মালিওয়াল, একে মালিওয়াল। ওকে বলেন মিস্টার মালিওয়াল আপনি একটু বলাইবাবুকে মোবাইল ফোনে আমায় ধরে দিন। এবং সঙ্গে সঙ্গে আমার সামনেই বলেন যে বলাইদা আপনি এই মামলায় দাঁড়াবেন এবং আপনি বলবেন সরকার চায় এটা, যে কারখানা চালাবে তাকে দেওয়া হোক। পরে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ওই বেঙ্গল পেপার মিল উদ্বোধন করেছিলেন। পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, এবং ওখানে পলিউশন ছিল না, এইরকম একটা আধুনিক মানের কাগজের কারখানা আবার নতুন করে চালু হয়। বেঙ্গল পেপার মিল আমাদের সারা দেশে রাজ্যের একটা ইতিহাস। ওনার নানাবিধ কাজে, শুধু দুর্গাপুর আসানসোল না, আমি শিল্প বাণিজ্য দপ্তরে দেখেছি হলদিয়াতে মিৎসুবিশির কারখানা, হলদিয়া পেট্রোকেমিক্যাল উদ্বোধনের পরে তার যে হলদিয়া পেট্রোকেমিক্যালকে ঘিরে যে ছোট ছোট কারখানা অ্যান্সিলারি, সমস্ত বিষয়গুলো ওনার নজরে থাকতো এবং নখদর্পণে। এবং উনি একসময় আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, ইনফরমেশন টেকনোলজি, নিজের হাতে উনি রেখেছিলেন জ্যোতিবাবু, এবং উনি পরামর্শ করে। এবং মণিকাঞ্চন যেটা কলকাতায় সল্টলেকের কাছে উদ্বোধন হয়, আমি তখন শিল্প বাণিজ্য দপ্তরে, ওয়েবেল আমাদের শিল্প দপ্তরের সঙ্গে ছিল সংস্থা, এখানে আমি ওই ভবন ওনাকে দিয়ে উদ্বোধন করি। এবং সুভাষ চক্রবর্তী তার নিজের বিধানসভা, উনি পরিবহন দপ্তরের শ্রদ্ধেয় মন্ত্রী এবং ছিলেন এখানে সল্টলেকে, ওই অনুষ্ঠানে উনিও ছিলেন। মণিকাঞ্চনের ওই উদ্বোধনের সময় উনি আমাকে বলেন যে ইনফোসিসের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। এবং ইনফোসিস আশাটা প্রায় নিশ্চিত হয়ে যেত, কিন্তু নানা কারণে পরবর্তীকালে আর ইনফোসিস এখানে দেখালো না, জমিও পেল না। 2011-তে এসে, আর আমি যা শুনেছি জেনেছি, জমি আর পেল না। মন্ডালের এয়ারপোর্ট প্রফুল্ল প্যাটেল কে নিয়ে আমি বলে যোগাযোগ করতাম ওই বিষয়ে, এবং প্রফুল্ল প্যাটেলকে নিয়ে একসাথে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরে, রাইটার্স বিল্ডিং এ, তখন উনি মুখ্যমন্ত্রী, এই আলোচনা হয়। ওটা এয়ারপোর্ট থাকা মানে আসানসোল, দুর্গাপুর এবং গোটা ঝাড়খণ্ড পর্যন্ত ব্যবসা বাণিজ্যের প্রসার, এবং তারপর পশ্চিমবাংলায় তার প্রভাব, আমাদের আসানসোল দুর্গাপুরের প্রভাব, এটা তার ভীষণভাবে
আহ, জরুরি ছিল। এটাও হুম, ওনার ঘরে প্রফুল্ল প্যাটেল তখন অসামরিক বিমান চলাচলের মন্ত্রী ছিল। মন্ত্রী। এক সময় ন্যাশনাল হাইওয়েতে ধস হয়েছিল, আমার মনে আছে, ন্যাশনাল হাইওয়েতে ওই হুম, কালীপাহাড়ির কাছে। হুম, এবং হুম, আমার CI2 অল ইন্ডিয়া কনফারেন্সে যাওয়ার কথা ছিল। সেই দিনই আমি কলকাতায় আমি আসার সাথে সাথে বুদ্ধদা আমাকে বলেন, তুমি আমি বলে দিয়েছি হ্যাঁ, সকলকে, CI2 হ্যাঁ, প্রেক্ষিতে তোমার হুম, যাওয়া সম্ভব নয়, তুমি ফিরে চলে হ্যাঁ, যাও আসানসোল। এবং আচ্ছা, কয়েকদিন ওখানে কাজ করতে হয়েছিল, ওই আচ্ছা, ন্যাশনাল হাইওয়েকে বাইপাস দিয়ে যান চলাচল করে কাজ শুরু করা। এবং এগুলো ওনার অত্যন্ত খুব দুর্বল জায়গা ছিল, যেখানে উনি সবসময় ভাবতেন। আচ্ছা, MMC কারখানা, উনি DIF এর রাজ্য হুম, সম্পাদক থাকাকালীন উনি আমাকে বলেছিলেন যে আমি হুম, প্রথম দুর্গাপুরে গেছিলাম MMC তে, এবং ওই আচ্ছা, MMC কনসর্টিয়াম উনি তৈরি করিয়ে দিয়েছিলেন। কোল হ্যাঁ, ইন্ডিয়া চেয়ারম্যান পার্থ ভট্টাচার্য, DVC চেয়ারম্যান তখন আমাদের একসময় হুম, বর্ধমানের জেলা শাসক ছিলেন অসীম বর্মন, পরে হুম, উনি DVC চেয়ারম্যান হয়েছিলেন, IAS অফিসার, আর অত্যন্ত দক্ষ আমলা ছিলেন, বর্ধমান জেলায় বহু কাজ উনি করেছেন। হুম, তারপরে BEML, ভারত আর্থ মুভার্স লিমিটেডের চেয়ারম্যান, হ্যাঁ, এই তিন হ্যাঁ, চারজন সমেত আমরা মিটিং করি আচ্ছা, কোল ইন্ডিয়া চেয়ারম্যানের সাথে। পরবর্তীকালে আমি দফায় দফায় মিটিং করতে হয়, এবং আহ, সেই কনসর্টিয়ামের কাজ এগোচ্ছিল। হুম, তারপরে এই সরকার বামফ্রন্টের পতন হওয়ার পরে বুদ্ধদা নেই। হুম, বুদ্ধদা যখন নন মুখ্যমন্ত্রী, পরে শিল্প দপ্তরে যিনি দায়িত্বে ছিলেন, আহ, এই উনি এই সরকারের আমলে আর ওই ফাইলে হাত দেন। পলিটেকনিক এবং ITI এর ছেলে মেয়েরা যাতে উন্নত মানের মেশিন ব্যবহার করতে পারে, আমাদের প্রকল্প ছিল এটা। হুম, ডক্টর হুম, শঙ্কর সেন এই কমিটিতে পরে জ্যোতিবাবুর কাছে রিপোর্ট দিয়েছিলেন, বুদ্ধদার কাছে কথা হুম, বলেছিলেন আচ্ছা, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকার সময়। তখনই এই দপ্তর পরিকল্পনা হয় বামফ্রন্টে যে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণকে আলাদা দপ্তর করা হবে। আচ্ছা, বুদ্ধদা সবসময় খবর রাখতেন শিলিগুড়িতে মহিলা পলিটেকনিক এবং হ্যাঁ, চন্দননগরে মহিলা পলিটেকনিক রাজ্যে প্রথম আমরা করেছিলাম, আমি তখন ওই দপ্তরের মন্ত্রী। এবং আচ্ছা, আহ, একটা টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে পেয়েছিলাম। আমরা এই কাজটা ভালোভাবে করার জন্য বিশ্ব ব্যাংক আমাদের বাড়তি টাকা দিয়েছিল, আচ্ছা, বাড়তি 100 কোটি টাকা পশ্চিমবাংলার জন্য দিয়েছিল। বেলুড়ে রামকৃষ্ণ মিশনের পলিটেকনিককে আমরা একেবারে তার করুণ অবস্থা ছিল, মানে ওদের আচ্ছা, অত টাকা দিয়ে বিল্ডিং ইত্যাদি করা, সেই বিল্ডিং আমরা করেছি। তারপরে বিষ্ণুপুরে বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বহু প্রাচীন, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, নতুন ভাবে ঢেলে সাজানো হয়। আমার মনে আছে আচ্ছা, কলকাতা টেকনিক্যাল স্কুল, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল যেটাকে বলে, হ্যাঁ, আদি হ্যাঁ, এবং অতি প্রাচীন। এটা জ্যোতিবাবু আমাকে উদ্বোধন ওনাকে হাত দিয়ে করানো হয়েছিল নবকলেবরে। তখন উনি আমাকে বলেছিলেন এই এই ক্যালকাটা টেকনিক্যাল স্কুল তোমার সব থেকে প্রাচীন কলকাতার। এবং তখন উনি কলকাতার পুরনো ইতিহাস আমাকে গাড়িতে বলতে শুরু করে। আচ্ছা, আচ্ছা, বুদ্ধদা বুদ্ধদাই ছিলেন। এটা রবীন্দ্রও আমাকে বলেছেন অনেক সময় ঠাট্টা করে যে বুদ্ধ তোমার কথা। আমি তো আহ, মনে করতাম এটাই আমার জীবনের একটা শ্রেষ্ঠ পাওয়া, যে বুদ্ধদা আমাকে এত কাছে টেনে নিয়ে, এবং উনি একজনের কাছে মন্তব্য করেছিলেন, সেটা আমার সামনে নয়, বলেছিলেন হুম, ও কথা কম বলে ও কাজটা হুম, অনেক বেশি গুরুত্ব দেয়। হুম, হুম, অতি স্নেহ উনি করেছেন। আমি এরকম মানুষ আমি আর পাবো না। এবং আহ, ওর চলে যাওয়া, পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী থেকে চলে যাওয়া যেমন পশ্চিমবাংলার বড় ক্ষতি, আর আজকে ওনার জায়গায় পার্টি এবং এই সামগ্রিক বিষয় বোঝা, সাহিত্য ইত্যাদি, কথায় কথায় রবীন্দ্রনাথ আউড়ে মাঝে মাঝে আমাকে লাইন বলতেন। আর নন্দন থেকে শুরু করে জেলায় জেলায় রবীন্দ্র ভবন, সব তো ওনারই সৃষ্টি। তারপরে বাইপাস, আজকে যে বাইপাস হয়েছে, অশোক ভট্টাচার্যের সাথে হুম, আমার অত্যন্ত দাদা মতন আমার সম্পর্ক ছিল। অশোকদার বাড়িতে আমি বসে থাকতাম, রাজভবনে আমাদের হুম, পাশাপাশি কোয়ার্টার ছিল। এই বাইপাস কখন হবে, পরমার ওখানে কিভাবে কি হবে, এই সায়েন্স মিউজিয়াম, সবই ওনার পরামর্শ ছিল অশোকদার সঙ্গে। এবং এটা ওকে আজকের দিনে আমি আর কি বলবো, যা আমি একটুখানি কাউকে আটকে রাখা ব্যক্তিগতভাবে, যায় না। মানে হ্যাঁ আপনি বলুন। ব্যক্তিগতভাবে মানে ওনার হ্যাঁ, সংস্পর্শে এসেছেন, এরকম কোনো একটা ঘটনা যেটা আপনি বিশেষভাবে উল্লেখ করতে চাইবেন, এরকম কোনো একটা ঘটনা আমাদেরকে একটু বলেন। ব্যক্তিগত তো সবসময় তো ওই আলোচনার মধ্যে দিয়ে ব্যক্তিগত কথা হতো, যেমন কিরকম হ্যাঁ, বলুন।
আমি বলছি যেমন হয়তো পারিবারিক কোনো বিষয় আপনাদের আলোচনার মধ্যে উঠে এলো, মানে ও আপনারা আচ্ছা তো আচ্ছা। একটা হ্যাঁ, উনি মন্ত্রিত্বের একদিন জায়গাতে ছিল। একজন সরকারি অফিসার কোনো একটা কমপ্লেন করেছিল, তার হ্যাঁ, স্ত্রী কমপ্লেন করেছিল। হ্যাঁ, তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, তখন হ্যাঁ। আমাকে বলেছিলেন কারোর পারিবারিক ব্যাপারের ভেতরে ঢুকবে না, ওটা ওদের হতে দাও, আচ্ছা, তারপরে সরকারের কাছে যখন ফাইনালি কিছু আসবে তখন দেখা যাবে। কোনো পারিবারিক ব্যাপারে কারুর এটা কখনো যাবে না, এসব শিক্ষা উনি দিতেন। তারপরে আমার মনে আছে একবার দার্জিলিং থেকে আমাদের কার্শিয়াং এ পলিটেকনিক পাহাড়ের উপরে করা হয়েছিল, পাহাড়ের হুম, পাশে সেই বিল্ডিংটাও একেবারে বড় করে। হুম, ওখানে কিছুই ছিল না, হুম, শিক্ষক ছিল না, নামে মাত্র হুম, একটা পলিটেকনিক ছিল, অনেক দিনের পুরনো। আর হুম, ওর ঘর বাড়ি এসব নিয়ে বহু নেপালি ছাত্রছাত্রী আমার সঙ্গে কার্শিয়াং এ হুম, টিচাররা দেখা করেছিলেন। তখন হুম, আমি ওই দার্জিলিং এ ঘন ঘন আমায় যেতে হতো ওই বিল্ডিংটা হুম। তৈরি করা, শেষ করা, শিলিগুড়ির মহিলা পলিটেকনিক। ওই সময় উনি একটা দলীয় মিটিং এ গেছিলেন শিলিগুড়িতে, ফিরছিলাম আচ্ছা, একসাথে। হুম, হুম, হুম। এবারে ট্রেন অত্যন্ত লেট করে দার্জিলিং এর, তো আচ্ছা, ওনার কিছুতেই কাউকে তো বলতেন না, ওর অসুবিধা হলে কাউকে বলতেন না। তারপরে আমাকে একবার বললেন একটা মগ জোগাড় করতে পারো, তখন প্রায় 10টা বেজে গেছে, বর্ধমান ঢোকেনি গাড়ি তখনো, আচ্ছা, দার্জিলিং মেল। আচ্ছা, আচ্ছা, তো আমি বললাম মগ তো এক্ষুনি বললেই দেখা যাবে, ও তো প্যান্ট্রি হুম, কারে। হুম, তারপর আমি একটা মগ জোগাড় করি, উনি বাথরুমে যেতে পারেন। আচ্ছা, আর সেই সময় হচ্ছে এটা না লেখাই ভালো। না ওর ঠিক আছে, সিগারেটের প্যাকেট থেকে, আমি তো ওর সামনে খেতাম না সিগারেট, আমি উনি আচ্ছা, যাওয়ার আচ্ছা, পর সাথে সাথে একটা সিগারেট আমি বের করে নিই। পরে উনি সিগারেট বুঝতে পারলাম। দেখতেন, কিন্তু আমাকে জানতেন, কিন্তু আমাকে কোনোদিন, অন্য অনেকেই ওর সামনে সিগারেট খেত, যেমন হ্যাঁ, কেউ জানে না এটা, অসীম দাশগুপ্ত সিগারেট খেতেন না, এটাই সবাই জানে, একদমই খেতেন না। কিন্তু আচ্ছা, কোনো দিন বুদ্ধদার সাথে অসীম দার সম্পর্ক ছিল তুই তুই সম্পর্ক। তো আচ্ছা, আমাকে অসীম দা বলেছিলেন যে আমি একটা কখনো কখনো বুদ্ধর কাছে নিয়ে খাই, আচ্ছা, এবং একটা কখনো সখনো, কখনো সখনো। তো আচ্ছা, এই আর কি, এইসব নানা ব্যক্তিগত টুকরো টুকরো অনেক কথা মনে পড়ে। হুম, উনি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন আবৃত্তিকার, হ্যাঁ, 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 আসানসোল স্টেশনে হ্যাঁ, আলাপ করিয়ে দিয়ে, এরকম অনেক কথা আছে। এবং আমি দেখেছিলাম ব্রততী বন্দ্যোপাধ্যায় দূরে দাঁড়িয়ে আছেন, ও পুলিশের কর্ডন আছে, উনি ওকে দেখে, উনি ওখান থেকে বুদ্ধদাকে উইশ করছেন, উনি সোজা শটান চলে গেলেন, এবং গিয়ে আমাকে সাথে নিয়ে আলাপ করালেন। আসানসোলে একবার মীরা ভট্টাচার্যকে উনি সাথে নিয়ে গেছিলেন কল্যাণেশ্বরীতে, পিএইচির যে আচ্ছা। বাংলো আছে। মানে আর পাবো না, আমার নিজের কোনো দাদা নেই, কিন্তু আমি ওকে দাদাই মনে করি। আমি 2011 পরবর্তী, মানে 2011 সালে ক্ষমতা থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পরেও তো আপনার সঙ্গে বহুবার নিশ্চয়ই সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, অনেকবার অনেকবার। হ্যাঁ, সেই রকম কিছু ঘটনা সেই সময় তার মধ্যে ফিরে আসার কিংবা পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে যা হলো সেই বিষয়ে কোনো আক্ষেপ কখনো করতে শুনেছেন না, কিংবা? আক্ষেপ ওনার কিছু ছিল না, ওনার ভেতরে ওই, বলেছি আমি, ক্ষমতা ওকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। আচ্ছা, উনি মনে করতেন যে আহ, কাজ করার জন্যই মুখ্যমন্ত্রিত্ব। দুঃখ তো নিশ্চয়ই ছিল সিঙ্গুর যখন চলে যায়, কিন্তু হ্যাঁ, এটা বাইরে কখনো কোনো মন্তব্য, যা বলার সেটা বলেছেন, রাজনৈতিক অবস্থা সম্পর্কে বলেছেন, বক্তৃতা করেছেন। এবং আচ্ছা, কলকাতায় এই আজকেই আমি যেখানে যাব, আমাদের সিআইটির অল ইন্ডিয়া কাউন্সিল মিটিং আছে, ওখান থেকেই আমি ওনার আহ, আহ, এই শেষ যাত্রায় আমি যাব আলিমুদ্দিন স্ট্রিটে। আচ্ছা, কিন্তু ওই ডায়াসে ডেকে আমাকে অনেক কথা বলতেন। তারপরে কি পরিস্থিতি, কয়লা খনি এলাকার কিরকম অবস্থা, কি চলছে, তারপরে ট্রেড ইউনিয়নের সম্পর্কে ওনার আহ, খোঁজ নেওয়ার ব্যাপার, এবং খুবই আহ, একজন গভীরভাবে চিন্তাশীল ব্যক্তি। তার যা হওয়া উচিত, আমি ভোটের পরেও, মানে 11-র পরেও আমি তাকে দেখেছি যে কিভাবে পশ্চিমবাংলার মানুষের জন্য এগোতে হবে। হ্যাঁ, কোথাও খুনো খুনি ইত্যাদি হলে উনি প্রায় বলতেন যে কি হচ্ছে, এরকম হ্যাঁ। বলেছেন, অনেক বলেছেন। কিন্তু ওর ওর চিন্তাধারা ছিল অত্যন্ত পরিষ্কার এবং খুব দৃঢ় সিঙ্গুরে চেতনা। যে সিঙ্গুরে যে আপনার কারখানা তৈরি করতে না পারা, এটা নিয়ে উনি কখনো আপনাদের সঙ্গে আলোচনা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা নেগেটিভ একটা জায়গা তৈরি করলো, হ্যাঁ, উনি এরকম বলেছিলেন আমাকে, দু হ্যাঁ, তিনবারই বলেছিলেন যে ওটা হ্যাঁ, হলে, তুমি তো জানো, অ্যান্সিলারি হতো। হ্যাঁ, আজকে সেটাই দেখি সিঙ্গুরের পাশ দিয়ে যখন যাই,
ওই জমি আজকে না লাগলো চাষের কাজে, না হলো কৃষি, না হলো কারখানা, তৈরি কারখানা শেষ হলো, আর একেবারে শেষ মুহূর্তে গিয়ে যখন ডুবে গেল, ওকে ঘিরে তো একটা অটোমোবাইল হাব হতো এবং বহু লোকজন এখানে কাজ করতো। আজকের ইয়াঙ্গার জেনারেশনের কাছে আমি এটা পার্টির মধ্যে যারা আছে, পার্টি পরিবারের ছেলে মেয়েদের বলছি না, পার্টি পরিবারের বাইরের বহু ছেলে মেয়েরা আমাকে বলেছে যে উনি নেই মানে আইটির আর কোম্পানি আসবে না। আমাকে এই রাজারহাটে, সল্টলেকে বহু ছেলে যারা কাজ করে, ইভেন ব্যাঙ্গালোরে কাজ করে, নানা সূত্রে তারা দুর্গাপুর আসানসোল এলাকার বাসিন্দা, অনেকে বলেছে আমাকে যে এটা ওনার যাওয়া, চলে যাওয়া, আজ তো সবকিছু শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং ধন্যবাদ। আমরা আশা করব যে বুদ্ধবাবুর স্বপ্ন বাস্তবায়িত করার যে লড়াই, সে লড়াই আপনি এবং আপনার দল অবশ্যই চালিয়ে যাবেন। আজীবন এটা আমরা করে যাব, আজীবন করে যাব। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এই স্মৃতিচারণার মধ্যে দিয়ে আমরা অনেক বিষয় জানলাম যা আমাদের অনেকেরই অজানা ছিল। বুদ্ধবাবুর নানা দিক নিয়ে যে আলোচনা আমরা শুনলাম, তার কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে এই ভিডিওটি অবশ্যই যত বেশি করে সম্ভব শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। বুদ্ধবাবু সম্বন্ধে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন।